আমরা যারা এখন নতুন প্রজন্ম আছি ইতালিতে, তারা তো বলা যায় যে ইতালিতে হয়তোবা থেকে যাব বাকি জীবনটা। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইতালিতে রেগুলার লাইফ লিড করতে চাই, আমাদের যত দেবিত আছে সরকারের কাছে সব কিছু কি আমাদেরকে রেগুলারলি পে করেই থাকতে হবে, নাকি পে না করেও আমরা থাকতে পারবো শান্তিমতো? তো অনেকেরই তো আছে যে অনেক বেশি দেবিত থাকে, এবং আমরা যেটা দেখেছি যে রোতামাসের মধ্যে খুব সামান্যই কমানো হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকেরটা যখন খুব সামান্য কমে এবং বড় একটা অ্যামাউন্টে দেবিত থেকে যায়, তারা বলে যে না ভাই আমি পে করবো না, আমি দেশের সরকারকে কোনো টাকা দিব না। তো তাদের জন্য আলটিমেটলি কি সমস্যা হতে পারে, তাদেরকে কি কি সমস্যা ফেস করতে হতে পারে? আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা যারা এখন নতুন প্রজন্ম আছি ইতালিতে, তারা তো বলা যায় যে ইতালিতে হয়তোবা থেকে যাব বাকি জীবনটা। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইতালিতে রেগুলার লাইফ লিড করতে চাই, আমাদের যত দেবিত আছে সরকারের কাছে সব কিছু কি আমাদেরকে রেগুলারলি পে করেই থাকতে হবে, নাকি পে না করেও আমরা থাকতে পারবো শান্তিমতো? এখানে একটা কনসেপ্ট আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের অনেকেরই মনে হয় যে আমরা সব কিছু সরকারকে দিয়ে দিচ্ছি। এই সেম ব্যাপারটা কিন্তু বাংলাদেশেও আছে। একটু আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসি খুব কম সময়ের মধ্যে। বাংলাদেশের প্রবলেম কোথায়? যে বাংলাদেশের একটা নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য এটা আছে। সেটা কি? সরকারি চাকরিজীবীদের জন্য আছে। তারা কিন্তু তাদের স্যালারি থেকে কিন্তু ঠিকই কি করছে, পেনশন ফান্ডে টাকা যায়, পেনশন ফান্ডে টাকা দিচ্ছে, এবং তারা কিন্তু হ্যাপি হচ্ছে। কারণ তারা নিশ্চিত জানে শেষ বয়সে এসে ও আমাকে সাপোর্ট করবে, যেটাকে আমার বাবা মার ক্ষেত্রে হচ্ছে। তারা স্কুল টিচার, স্টিল তারা পেনশন পাচ্ছে। তো এই যে অভ্যাস বাংলাদেশের, ওই মানুষগুলোকে যদি বলা হয় যে বাবা ইতালিতে তুমি এই পেনশনের সুযোগ থাকলে কি কাজে লাগাবা, কি বলবে? অবশ্যই লাগাবো। কারণ জীবনের শেষে যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, জীবনের শেষে এসে আমি কেন এই টাকা, জমা টাকাটা থেকে আমি বেনিফিট নিব না? তো বাংলাদেশে যেখানে অসুবিধা, যে সেখানে শুধুমাত্র সরকারি চাকরিজীবীরাই সেই সুবিধাটা পেয়ে থাকেন, কিন্তু বেসরকারি বা ব্যবসায়ীদের এরকম কোনো কি নাই, সুযোগ নাই। ইতালিতে সেটা কি আছে? সবার জন্য সমানভাবে সুযোগটা আছে। আর সেটাকে আমরা কি বলি? কন্ট্রিবিউতি দে লিমস। আর যেটার ব্যাপারে আমাদের বাঙালিদের, বিশেষ করে আমারও সবচেয়ে বেশি অ্যালার্জি, এই টাকা দিব না, টাকা সরকারকে আমি দিব না। কিন্তু টাকা সরকার নিচ্ছে না। এই টাকাটা আমি আমার শেষ বয়সে, হতে পারে বাচ্চা কাচ্চারা আমাকে দেখবে না, হতে পারে হুট করে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এই টাকাগুলো তখন আমার কি হবে? পেনশন হিসেবে আমাকে আসতে থাকবে। সেই জন্য বলবো, যারা কিনা তুমি যেটা বললা, নতুন যারা এখানে আসছি, তারা যেন ভুলেও এইভাবে না ভাবি যে ইমসের টাকাটা আমার দিতে কষ্ট হয়। বরং চাইবো ইমসের টাকাটা দিতে আমি এটাকে সেভিংস মনে করে দেওয়া শুরু করে দেওয়া দরকার। কারণ এক সময় পরে এসে আমি এটা ফ্রুটস পেতে থাকবো ইনশাআল্লাহ। ঠিক না? জি ভাই। তো এবার তুমি বলতে চাচ্ছ কিছু মনে হয়? হ্যাঁ, তো যারা ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করে, তাদেরটা তো অলরেডি ভেরসা তো হতেই থাকে কাজের মালিকের ওইখান থেকে। তো মেইনলি আমাদের যারা ব্যবসা করছে, যারা আমাদের তরুণ ভাইয়েরা ব্যবসা করছে, তাদের জন্য এই পরামর্শটা থাকবে যে সব কন্ট্রিবিউটি ঠিকঠাক মতো পে করার জন্য। কিন্তু এবার যখন রোতামাচ্ছিয়নে করছিলাম আমরা, তো অনেকেরই তো আছে যে অনেক বেশি দেবিত থাকে, এবং আমরা যেটা দেখেছি যে রোতামাচ্ছিয়নের মধ্যে খুব সামান্যই কমানো হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকেরটা যখন খুব সামান্য কমে এবং বড় একটা অ্যামাউন্টে দেবিত থেকে যায়, তারা বলে যে না ভাই আমি পে করবো না, আমি দেশের সরকারকে কোনো টাকা দিব না। তো তাদের জন্য আলটিমেটলি কি সমস্যা হতে পারে, তাদেরকে কি কি সমস্যা ফেস করতে হতে পারে? আমরা সবাই জানি এখানে যেটা হয় যে কয়েকটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়, এবং তারপর আলটিমেটলি তারা আমাদেরকে ফোর্স করা শুরু করে। আমরা এটাকে বলি পিনিওরামেন্তো। এই পিনিওরামেন্টোর ধাপে যখন চলে আসে, তখন আমি যদি ইতালিতে কোথাও কাজ করি, তাহলে সেখানের দাতরি লাবোরোকে বাধ্য করা হবে আমার বেতনের একটা ছোট পার্ট তাকে দিয়ে, মানে ওই সরকারকে দিয়ে দেওয়ার জন্য, বা ওই দেনাদার যিনি, ডেবিট যিনি আর কি, যার কাছে আমার পাওনা দেনা আছে, তাকে দিয়ে দেওয়ার জন্য। তা না হলে আমার যদি গাড়ি, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট, আমার নামে যা আছে সম্পদ, সেখানে কিন্তু হাত দিবে, এবং ন্যাচারাল হাত দিবেই তারা। এখন আমরা তো এটা দেখি স্পষ্ট, এটা আমরা স্পষ্ট শিওরলি বলতে পারি, ইতালিতে এমন কোনো বাঙালি নাই যার একদম কিছুই নাই, রাইট? আর কিছু নাও থাকে, সেই মানুষটা কিন্তু অলরেডি
রেড হয়ে যায়, কারণ সে চাইলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না পরে গিয়ে, কারণ জি। খোলা মাত্র কি হবে হয়ে যাবে, হ্যাঁ। তো সুতরাং সেই মানুষটা এই বর্তমান যুগে এসে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে জীবনযাপন করবে? এখন তারা যদি ব্যবসাও করে, ফুল বিক্রি করে যারা, আমরা আমবুলান্তে যারা, তারাও তো তোমার বাধ্য কার্ডে টাকা দিতে। হ্যাঁ, আমি ফাত্তুরা করি না, স্কন্ত্রণ করি না, কিন্তু আমি টাকা নেই, সেখানেও তো আমাকে কি করতে হচ্ছে? পস মেশিন দিতে হচ্ছে এবং ব্যাংকে টাকা চলে যাচ্ছে। তার মানে কি, আমি কোনো না কোনো ভাবে সরকারের কাছে আটকে যাচ্ছি। তো এর জন্য কথা হচ্ছে, আমাদের পরামর্শ যে যদি এরকম হয় যে আনবেয়ারেবল ইম্পসিবল একটা অ্যামাউন্ট, যেটা কিনা 100,000 ইউরো, 80,000 ইউরো, 70,000 ইউরো, সেক্ষেত্রে ওই মানুষ যেন মনে করে আমি ফিজিক্যালি আছি, বাট এইখানে তাহলে ফিসকাল মেনতে আমি মারা গেছি বলতে হবে তারা। আমি আমার নামে কিছুই করবো না, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চারা আছে, তাদের নামে আমাকে কি করতে হবে? জীবন যাপন করতে হবে। তাহলে ভিন্ন কথা, তাহলে বলবো আপনি তাহলে এইভাবে হাঁটেন, কারণ যদি আপনার ওয়ে আছে। কিন্তু অনেকের কোনো ওয়েই নাই, তাদেরকে অবশ্যই নিয়ত করতে হবে, ওকে বুঝে গেছি, আমি পেমেন্ট করব, কারণ লাভ একটা আমার আছে। কি লাভ আছে? এই ইমসগুলো জমা পড়ছে এবং পেমেন্ট হয়ে গেলে ইনশাআল্লাহ শেষ বয়সে আমি কি পাবো? পেনশন পাবো। তাহলে আমরা সহজ হয়ে যায়। তাহলে ইমসের টাকাটা আমি ফেলে দিচ্ছি না, জমিয়ে রাখছি, এই ফিল্ডটা তৈরি করতে হবে। বিশেষ করে আমি বলবো নতুন যারা বাঙালি আছে তাদের একটা বড় অংশ রাইডারের কাজ করে। জি, এখানের ভুল ধারণা কি? 5%, শুধু 5%। আবার একটা চালাকি আছে, 22% নেওয়া যায়। কি আজব এক ব্যাপার! সরকার কত বোকা! এই সরকার তো থাকলে কোনো কথাই নেই, সব টাকা বাংলাদেশে নিয়ে যাবো আমরা। 22% তো আবার ট্যাক্সের সাথে সম্পৃক্ত না, সেটা কি? ইবা। আর ইবাটা কখন হয়? যখন তুমি প্রফেটটা দিও না, যখন তুমি ওর দিন আনিও। আর এবার তোমার না বাবা, এবার বছর শেষে তোমাকে সরকার কি বলবে? দি কে আরে করো, আমাকে বুঝিয়ে দাও, কারিকের মাধ্যমে কে পাবো, কে দিব সেটা বুঝিয়ে দাও। আর না দিলে আজকে কালকে পরশু আসবেই ইভাটা সরকারের। এরা তোমাকে গলায় পাড়া দিয়ে ধরলেও সে নিয়ে নিবে চাইলে। এটা তো ইভা। ওকে, 5% কি? ট্যাক্স। এটা সরকারের, এটা সত্যি কথা। এটা আমরা বাংলাদেশে দিতে অভ্যস্ত, আমরা জানি ট্যাক্স না হলে হবে না, মানুষ অভ্যস্ত আমরা। আরেকটা যে ব্যাপারটা আছে, 26% মিনিমাম ইমস, এটা তো কেউ বলে না। এটা অনেকে পেও করে না, অনেকে পেও করে না। বলে যে ভাই আপনার কিন্তু প্রার্থী দিবা খুলে দিচ্ছি, পাশাপাশি জেস্টিনে সেপারেটা করতে হবে, কারণ ইমসের আপনার কন্ট্রিবিউটরটা পে করতে হবে। তারা লাইক ব্যাপারটা শুনলে অনেকটা অবাকই হয় যে আমার ওই বন্ধু করেছে, তাদের তো কারোরই লাগে। এরা বেশি বোঝে। তো জন্য বলছি ভাই, আমার ভাই বোনরা যারা বাংলাদেশি হিসেবে ইতালিতে আছি, তাদের কাছে আমাদের আন্তরিক রিকোয়েস্ট, প্রার্থীদের ইবাটাকে সহজভাবে নিবেন না। এটাকে আমরা এভাবে বলি, নিজের পায়ে অনেকটা নিজের পায়ে কুড়াল মারার মতো কিন্তু ভাই। কারণ আপনারা অজান্তেই অনেকে বলেন ভাই একটা প্রার্থীবা খুলবো এমনি, এটা কোনো কথা? এমনি একটা প্রার্থীবা খুলে কেউ? কারণ একটা প্রার্থীবা খোলা মাত্রই প্রতিদিন আনুমানিক 14 টাকা জমা করতে হবে ইমসে, কারণ বছর শেষে 4,500 টাকা একটা ব্যাপার চলে আসবে। যদি অনেকে বলতে পারেন ফুলপেতর হিসাবে তেন্তাতরে পেট্রে দরিদুচ্ছেনা আছে বা বেনিসিমো, তারপরেও তো আপনাকে টাকা পে করতে হচ্ছে। সুতরাং আপনি প্রার্থী বা খোলা ইমস পজিশনে আপের তো করা মাত্রই ঘুমে একদিন গেলেই 14-15 ইউরো করে যোগ করতে হচ্ছে আপনাকে। পেমেন্ট করেন না করেন যায় আসে না, 1 বছর 2 বছর 3 বছর পরে সব ঘুরে আপনাকে চলে আসবে। তো এটা মাথায় রেখে প্রার্থী বা যারা ডিল করছেন, ট্যাক্স যেমনটা ইম্পর্টেন্ট, ইমস ইম্পর্টেন্ট, যেমনটা ইম্পর্টেন্ট, ইবাও ইম্পর্টেন্ট। তো সবগুলো বিষয় ভালো একজন কমার্শিয়ালিস্ট অথবা ভালো একজন কনসুলেন্টের কাছে গিয়ে আপনারা হিসেব বুঝে কাজগুলো করবেন। জি, ধন্যবাদ ভাই।